আজকে আমরা আছি আভাস সরকারের বাড়িতে, যে মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে এবং যার প্রাপ্ত নম্বর 689। তো আভাস, তোমার এইরকম একটা অনবদ্য রেজাল্ট করে কেমন লাগছে? তোমার অনুভূতিটা আগে একটু বলো। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এক্সপেকটেশন ছিল যে এরকম একটা ভালো রেজাল্ট হবে এবং সেটা হয়েছে, তো ভালোই লাগছে। আচ্ছা, তো তোমার পড়ার রুটিনটা কেমন ছিল? মানে কতক্ষণ টাইম দিয়ে পড়া হতো? পড়ার রুটিন তেমন ছিল না। আমি ডেলিকার বেসিসে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কমপ্লিট করার চেষ্টা করতাম। আর সবচেয়ে বেশি আমি ধ্যান দিতাম হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমি রিভিশন করি বা যেটা মুখস্থ করি সেটা কখনোই রপ্ত করতে পারবো না। তো কনসেপ্টটা আগে তৈরি করতাম, তারপরে সেটা প্র্যাকটিস, রিভিশন, আরও সেগুলো মুখস্থ করা, এভাবে করতাম। আচ্ছা, তো তোমার স্কুলের নামটা বলো। স্কুলের নাম কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আর তোমার কোন কোন সাবজেক্টে কত মার্কস এসছে একটু যদি বলো। আমার বাংলায় 97, ইংলিশে 97, ম্যাথে 100, লাইফ সায়েন্সে 100, ফিজিক্যাল সায়েন্সে 99, হিস্ট্রিতে 99 আর জিওগ্রাফিতে 99। বাহ, মানে না, 98, জিওগ্রাফি আর হিস্ট্রিতে 98। 97 to 100 এর মধ্যে প্রত্যেকটা নাম্বার, একটা অসাধারণ রেজাল্ট যেটাকে বলা যায়। তো এর পরবর্তী কি ইচ্ছা, মানে এখন কোন স্ট্রিম নিয়ে পড়ার ইচ্ছা তোমার? এখন আমি আপাতত পিসিএমবি নিয়ে পড়া শুরু করে দিয়েছি। আচ্ছা, 12 অবধি এইচএস এর উপর ভালো করে কনসেন্ট্রেট করতে চাই। তারপর 1 বছর জব দিয়ে ডাক্তারি পরীক্ষায় বসার জন্য প্রিপারেশন নিতে চাই। বাহ, খুব ভালো। মানে আভাস পরবর্তীকালে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে এবং আশা করব যে তার সেই স্বপ্ন কিন্তু আস্তে আস্তে সফল হবে। অবশ্যই সেই আশীর্বাদ আমাদেরও থাকলো। এবার বলছি যে তোমার এই যে পড়াশোনা, তুমি কি কমপ্লিটলি অফলাইন বেসিসে পড়াশোনা করতে নাকি অনলাইনও? হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি অফলাইন আমার ছিল। স্কুল আর টিউশন মাস্টার এগুলোর মধ্যেই আমার পড়াশোনাটা আবদ্ধ ছিল। তো ডেইলি কতক্ষণ ধরে পড়া হতো? ওই ডেলি বেসিসে ওরকম ধরা বাঁধা ছিল মানে না। একদম যে ফিক্সড রুটিন ছিল? ফিক্সড রুটিন ছিল না। 5 ঘন্টা বা 6 তো প্রত্যেক দিনের কাজ কমপ্লিট করতে আর সেটা কনসেপ্টটা তৈরি করতে যদি 2 ঘন্টা লাগতো তাহলে 2 ঘন্টায়, 4 ঘন্টা লাগলে 4 ঘন্টা, এরকম কোনো ধরা বাঁধা ছিল না। আচ্ছা, হ্যাঁ, তো একটা ফিক্সড রুটিন ছিল না, তাই তো? না, একদম না। ঠিক আছে। তাহলে আচ্ছা, নিট নিয়ে এগোনোর ইচ্ছা, মানে এটা কেন, যে ডাক্তারি লাইনে পড়ার ইচ্ছাটা? ডাক্তারি লাইনে পড়ার ইচ্ছা প্রথমত ছোট থেকেই আমার বায়োলজি, তারপরে বিশেষ করে বায়োলজি বলবো, বায়োলজিটা একটু আমার বেশি আগ্রহ ছিল। লাইফ সায়েন্স ছিল, তো একটু বেশি আগ্রহ ছিল। তার উপরে ডাক্তার হলেও পাশাপাশি আমি আমার গ্রামের মানুষদের পাশে একটা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। তো এর থেকে বড় জিনিস আমার মনে হয় না আর কিছু হবে। তাহলে নিট ক্র্যাক করতে গেলে তো আমাদের বায়োলজি সাবজেক্টটাকেই স্পেসিফিক্যালি ভীষণ জোর দিতে হবে এবং তার সাথে সাথে রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। তো এই জায়গাগুলো তাহলে যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তোমাকে একটা সাজেশন দেবো যে এখন থেকেই কিন্তু সেই সাবজেক্টগুলোর উপর ভীষণভাবে জোর দেওয়া এবং প্রত্যেকটা কনসেপ্ট প্রথম থেকেই ডিটেলে পড়া। যেহেতু আমি একজন বায়োলজি টিচার, অলসো নিট টিচার, তো আমিও নিটের প্রিপারেশন করাই, তো সেক্ষেত্রে তোমাকে এই সাজেশনটা দিলাম। এই যে পড়াশোনা তোমার কি, অনেকে বলে যে যারা টপার্স হয় বা র্যাঙ্কার্স হয় তারা সারাদিন নাকি পড়াশোনা করে, তুমিও কি তাই? না না, ব্যাপারটা হচ্ছে এই টপার হওয়ার জন্য স্পেসিফিক ভাবে এটা বলা ঠিক না। ব্যাপারটা হচ্ছে সবকিছুই, আমি বাংলায় পড়ি, আমি ইতিহাসে পড়ি, বা আর সায়েন্স তো তো ওটা তো মেন, সবকিছুই হচ্ছে কনসেপ্টের ওপর দাঁড়িয়ে। এবার সেই কনসেপ্টটা তৈরি করতে আমার কতক্ষণ সময় লাগছে, আমি ওটাকে কতটা রপ্ত করতে পারছি, সেই ব্যাপারটার মধ্যে কতটা নিজেকে একদম পুরো মিশিয়ে দিতে পারছি, সেই বিষয়টার ওপর খুব ভালো করে মনোযোগ দিতে হবে। এবং ওইটা যদি একবার রপ্ত হয়ে যায় তাহলে আর পেছন ফিরে তাকাতে হবে না। যে কোনো সাবজেক্ট, যে কোনো টপিক যদি একটু মন দেওয়া যায় তাহলে আমি বলবো খুব সহজেই সেটা একদম রপ্ত হয়ে যাবে। এবং সেটাকে যদি আরও প্র্যাকটিস করা যায়, রোজ রিভিশন করা যায়, তাহলে আমার মনে হয় না সেই টপিকটা কোনোদিন আর ভুলে যেতে পারবো আমরা। আচ্ছা, তো তুমি কি নোট ভিত্তিক পড়াশোনা করতে, টিচারদের দেওয়ার নোটস নাকি নিজের থেকে নোট পড়াশোনা? একদমই করতাম না। আমার টিচাররা প্রথমত আমাকে টেক্সট বুক ফলো করার জন্য বেশি বলতো, টেক্সট বুকই ফলো করতাম। এবং বিশেষ করে বড় বড় প্রশ্নগুলো, বাংলা হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, ওগুলোও টেক্সচুয়াল আমি লিখতাম। এই বড় প্রশ্ন লেখার অভ্যাসটা 9 থেকে করতে হয়েছে।
তো মানে বিভিন্ন প্রশ্ন, নতুন প্রশ্ন এলে সেটা হলের মধ্যে কি করে আমাকে মানে 5 মিনিটের মধ্যেই সেটার কনসেপ্টটা তৈরি করে নিতে হবে, তারপর সেটাকে নিজের ভাষায় কি করে আরো ভালো করে রেখে যায়, এভাবেই অভ্যাস করতে করতে ব্যাপারটা এসছে। তাহলে সারাদিন যখন পড়াশোনা করা হতো না, নিশ্চয়ই তার আশেপাশে পড়াশোনার পাশাপাশি আর কি কি হবিজ রয়েছে? পড়াশোনার পাশাপাশি আমি ড্রয়িং করতাম, আর এমনি বিকেলে তো ক্রিকেট, তারপরে সাইক্লিং, এগুলো তো আছেই। মানে খেলাধুলা হ্যাঁ, হতো? খেলাধুলা একদমই, খেলাধুলা বাদ বন্ধু দিতাম। বান্ধব সব রয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো? সব। তো বন্ধু বান্ধবরা মানে কতটা হেল্পফুল ছিল? বন্ধু বান্ধবরা, আমি মিথ্যে বলবো না, খুব মানে আমাকে সাহায্য করেছে। আমি যখন যা মানে কোনোদিন যদি টিউশন না যেতে পারি কোনো কারণে, সেই পড়াগুলো বলে দেয়া, আবার কিছু বুঝতে না পারলেও সেগুলো বুঝিয়ে দেয়া, মানে আমার বন্ধু বান্ধবরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। তাহলে বন্ধুদের থেকে অনেকটা হেল্প পেয়েছো। হ্যাঁ, আর বাড়িতে কতটা সাপোর্ট? বাড়িতেও মানে পুরো সাপোর্টটাই আমার বাড়ি থেকে, মানে কালনার স্কুলে ভর্তি হওয়া থেকে কি কি পড়তে হবে, মানে কেমন ভাবে পড়তে হয়, তো সমস্ত কিছু মানে আমার বাড়িতে। তো এখন তো নিশ্চয়ই সায়েন্সের পড়া স্টার্ট হয়ে গেছে, একদম। তো কোন সাবজেক্টটা বেশি ভালো লাগছে? এখন আমার ফিজিক্সটা একটু ভালো লাগছে, আর বায়োলজি তো মানে লাইফ সায়েন্স তো ভালো লাগছেই, ভালো লাগতেই হবে। এখন আমি সামনে বসে আছি, অবশ্যই আমি বায়োলজি টিচার, ভালো লাগতেই হবে। ভালোই মানে হচ্ছে। ঠিক আছে, তাহলে নেক্সট যে তোমার ভাই বোনেরা যারা পরবর্তীকালে মাধ্যমিক দেবে, তুমি তাদেরকে কি মেসেজ দিতে চাও? আমি বলবো যে প্রথমত টেক্সট বুক, আর বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র টেক্সট বুকের অঙ্ক আমি করে গেলাম, বা খুব বাছাই করা বা যেগুলো প্রায় প্রত্যেক বছরই আছে সেগুলো করে গেলাম, সেগুলোতে একদম ধরাবাঁধা থাকলে হবে না। বিভিন্ন প্রকাশনী থেকে যে বইগুলো বের হয় সেখানে যে কঠিন অঙ্কগুলো থাকে, মানে সহজ কথায় বলতে গেলে চ্যাপ্টার ভিত্তিক সমস্ত অঙ্ক, সহজ হোক কঠিন হোক, সব করতে হবে। এবং ওই 10টা সহজ অঙ্কর চেয়ে একটা কঠিন অঙ্ক করা, এটা আমার মতে বলে অনেক ভালো। কারণ আমি যদি কঠিন অঙ্কের কনসেপ্টটা চট করে ধরে নিতে পারি, তাহলে যে কোনো রকমের সহজ হোক আর কঠিন হলে তো কোনো ব্যাপারই নেই, হলে মানে পরীক্ষার হলে বসে 3 ঘন্টার মধ্যে আমি সমস্ত অঙ্ক করে ফেলতে পারবো। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বলবো ইতিহাস ভূগোল তো সম্পূর্ণ রিভিশন, আর রিভিশনের উপর দাঁড়িয়ে, তো ওগুলো তো রীতিমতো রিভিশন করতেই হবে। আর টেক্সট বুক খুব ভালো করে ফলো করতে হবে। বিভিন্ন প্রকাশনী থেকে অনেক ভালো ভালো টেক্সট বুক এখন বর্তমানে রয়েছে, সেগুলোকে খুঁটিয়ে পড়লেই আমার মনে হয় হিস্ট্রি, জিওগ্রাফিটা একদম খুব ভালোভাবে নম্বর পাওয়া যাবে। আর বেঙ্গলির ক্ষেত্রে কি করে প্রশ্নের মানে ভাষা আরো সুন্দর করা যায়, সেটা অভ্যাসটা আমার মনে হয় ক্লাস 9 থেকেই করা ভালো। আর ব্যাকরণের ক্ষেত্রেও সেটা তো একটা কনসেপ্ট পুরো সম্পূর্ণ, ব্যাকরণের টেক্সট বই যেগুলো হয় সেগুলো খুব ভালো করে, আর বিশেষ করে উদাহরণগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। আর ইংলিশের ক্ষেত্রেও গ্রামার, তারপরে টেক্সচুয়াল কোয়েশ্চেন্সগুলো, আনসিনের সিনোনিমগুলো, এগুলো সবই প্র্যাকটিস করতে হবে, এবং রিভিশনের মধ্যে সবকটা সাবজেক্টই রাখতে হবে। আচ্ছা, তো আভাসের কি মনে হয় যে মক টেস্ট কতটা জরুরি? মক টেস্ট আমি বলবো, হ্যাঁ, মক টেস্ট অবশ্যই সবাইকে মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই দেওয়া উচিত। কারণ মক টেস্ট না দিলে মানে আমি কতটা শিখছি, কোন কোন জায়গায় আমার ভুল হচ্ছে, এগুলো বোঝা যাবে না। মক টেস্ট আমার মনে হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য সপ্তাহে একবার করে মক টেস্ট দিলেই এনাফ। মানে চ্যাপ্টার ওয়াইজ যদি কেউ একটা চ্যাপ্টার শেষ করে সেটার মক টেস্ট দেয়, তাহলে সেক্ষেত্রে নিজের ভুল ত্রুটি ধরা যায়, বোঝা যায়, এবং নিজেকে সেই জায়গাটায় শুধরে নেওয়া যায়, তাই তো? আচ্ছা, তুমি যেহেতু বললে যে তুমি অনলাইন একদমই দেখো না, তবে এবার আমি একটু সাজেস্ট করব যে অনলাইনেও অনেক সুবিধা পাওয়া যায়, যেহেতু তুমি একদমই প্রেফার করছো না। আমরা হচ্ছে এসওই বাংলা, আমাদের একটা লার্নিং অ্যাপ, ইউটিউব চ্যানেল রয়েছে, তার সাথে একটা লার্নিং অ্যাপ রয়েছে, যেখানে আমরা কমপ্লিটলি সায়েন্স স্ট্রিমটাকে পড়াই, আর তার সাথে ল্যাঙ্গুয়েজ গ্রুপটাও রয়েছে, বেঙ্গলি ইংলিশ। তো পিসিএমবি আর পিসিএমসি দুটো কোর্সই রয়েছে। তো সেখানে কিন্তু সমস্ত সিলেবাস একদম ইউটিউবেও কমপ্লিট করানো হয়, তার সাথে আমাদের অ্যাপেও কিছু পেইড সেকশন আছে। তো অনেক সময় হয় কি যে আমরা অফলাইনে যখন পড়তে যাচ্ছি, অনেক ডাউটস থেকে যায়, যে বাড়িতে বসে আমরা লেট নাইট পড়াশোনা করছি, তখন কিছু কিছু ডাউটস থেকে যায়। তো সেই ডাউট সলভিং এর জায়গাতে অনলাইন কি মনে হয়, অনলাইন কি হেল্পফুল নাকি? হ্যাঁ, ডাউট থাকলে তো সেটা যে কোনো জায়গা থেকেই দেখে নেওয়া যেতে পারে। সেটা অনলাইন হলে তো মানে সঙ্গেকার কাজ সঙ্গেকার মানে সাথে সাথে সেই ডাউটের জায়গাটা ক্লিয়ার হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো অনলাইনটা অনেকটাই বেটার। এছাড়াও তুমি যেহেতু হাতের কাছে অনেক টিচার পেয়ে যাচ্ছ, এবার প্রান্তিক এরিয়াতে যেমন অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ভালো টিচার পায়, তাদের ক্ষেত্রেও অনলাইনটা অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটাই সুন্দর। তো যাই হোক,
তো আভাসের যে জার্নিটা আমরা শুনলাম খুবই ভালো। রেগুলার কনসিস্টেন্সি এটা তো অবশ্যই দরকার নাকি, কারণ আমি রেগুলার আমি যদি যে কোনো পড়া রেগুলার যদি করি তাহলে সেটা অবশ্যই ভালো হবে, কিন্তু গ্যাপ দিলে কি হবে? যদি মানে কখনো গ্যাপ পড়ে যায় যে আজকে কোনো অনুষ্ঠানের জন্য বা আজকে কোথাও যাওয়ার হবে, সেই গ্যাপগুলো মানে আমি বলবো যে সেই মানে এক সপ্তাহের মধ্যেই, মানে এক সপ্তাহের ভেতরেই যাতে সেটা মানে পূরণ করে নিতে হবে, অন্তত মানে মাধ্যমিক অবধি। সেটা যদি এক সপ্তাহের বেশি হয়ে যায় তাহলে সেই গ্যাপটার প্রতি একটা চলে আসবে যে আজ নয় কাল, কাল নয় আজ, এভাবে করতে করতে সেটা আর মানে পূরণ হতে চাইবে না। তখন একটা মানে সেটা মানে সেটা পূরণ করার যে ইচ্ছাটা সেটাও আস্তে আস্তে মানে চলে যাবে। তো আমি বলবো যদি কোনো কারণবশত এবার গ্যাপ না হওয়াটাই ভালো, আর যদি কোনো হয়ে যায় তাহলে এক সপ্তাহের মধ্যে সেটা পূরণ করে নেওয়াই উচিত। একদম, মানে কনসিস্টেন্সি একদম ওটা হবে। আচ্ছা, মাধ্যমিকের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকেরই দেখি যে ম্যাথে খুব প্রবলেম দেখা যায়, যে অনেকে ম্যাথটাকে ভয় পায়, তো সেক্ষেত্রে কিভাবে প্র্যাকটিস করা উচিত? আচ্ছা, প্রথমত বলি প্রথমত ছোট থেকে যদি ম্যাথের প্রতি ভালোবাসাটা না জন্মায় তাহলে ক্লাস 10-এ গিয়ে ম্যাথ ভয়ঙ্কর রূপ নিয়ে নিতে পারে। এবং এটা করার জন্য আমাদের 5 থেকেই যে কোনো ছাত্রছাত্রী যদি 5 থেকে ম্যাথটা এবং ম্যাথের মানে আমাদের গভর্নমেন্ট থেকে যে টেক্সট বুকগুলো দেয় সেটার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা উদাহরণ যদি একটা ছাত্র বা ছাত্রী ক্লাস 5 থেকে ধরে ধরে পড়ে এবং উদাহরণের কিছু কিছু নিজে করি সেকশন থাকে সেটাও যদি নিজে নিজে পূরণ করে, এবং তাহলে সে অনুশীলনের অঙ্ক তো পারবেই, তার সাথে সেই কনসেপ্টের যে কোনো অঙ্ক সে করে ফেলতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং মানে আমি যদি মানে এক ধরনের অঙ্ক 10 বার প্র্যাকটিস করি তার থেকে আমার মনে হয় 10 ধরনের অঙ্ক একবার করে করাই এনাফ। তাহলে পরীক্ষার হলেও আমি ম্যানেজ করে নিতে পারবো, সময়ের মধ্যে আমি যে কোনো ধরনের অঙ্ক করে ফেলতে পারবো। এবং আমার মনে হয় মাধ্যমিকে যদি আমি ওই যেভাবে বললাম যে ক্লাস 10-এর টেক্সট বুকের সমস্ত অনুশীলনী উদাহরণ করে যাই তাহলে আমার মনে হয় না প্রয়োগ আনকমন পড়বে, প্রয়োগ কমনের মধ্যেই পড়বে। মানে তুমি বলতে চাইছো হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করা উচিত, যে কোন জায়গা থেকে কিভাবে আসছে, মানে হাই ওয়েটের জায়গাগুলোকে আমাদের ভালোভাবে আগে প্র্যাকটিস করতে হবে, তাই তো? আচ্ছা, একদমই তাই। শুধুমাত্র হার্ড ওয়ার্ক করে গেলেই হবে না, যে আমি এটা পারছি না আমি ধরে বসে আছি, তা নয়। কোন কোন জায়গা থেকে কতটা প্রশ্ন আসছে সেগুলোও আমাদের জানা উচিত এবং সেই জায়গা বুঝে আমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত। তো এখানে ধরো তোমাকে ক্লাস 9-10 সব স্টুডেন্টরাই দেখছে যারা পরবর্তীকালে মাধ্যমিক দেবে, তো 9 কতটা গুরুত্বপূর্ণ, মানে 10-এ ভালো রেজাল্ট করার জন্য 9 কতটা গুরুত্বপূর্ণ? অনেকেই আছে 9-এ ঠিকঠাক পড়াশোনা করে না। তো আমি বলবো যে 10-এর বিশেষ করে সায়েন্সের দিকটা থেকে ক্লাস 10-এ সায়েন্সের নাম্বার পাওয়ার জন্য ক্লাস 9-এর সায়েন্সের ভিত খুবই স্ট্রং হওয়া দরকার, না হলে ক্লাস 10-এ কিচ্ছু মানে বোঝা যাবে না, সবই খুবই কঠিন, খুবই নতুন মনে হবে, কিন্তু না। মানে বলতে গেলে যদি ক্লাস 9টা আমি খুব ভালো করে করি, ক্লাস 9-এ আমি যদি খুব খাটতে হয়, ক্লাস 10-এ গিয়ে সেই খাটনিটাও মানে অর্ধেকেরও অর্ধেক হয়ে যাবে। তখন আরও সায়েন্সের প্রতি একটা আগ্রহ জন্মাবে, সেটা করতে আরও ইচ্ছা হবে যে না আমি 10টা অঙ্ক করলাম, আজকে আমি 20টা করবো, পরের দিন সেটা 30টা হবে। এভাবে করতে করতে সেই সায়েন্সের কনসেপ্টগুলো ধরে নেওয়ার ক্যাপাবিলিটিটাও বাড়বে। তো এভাবেই আমি বলবো করতে হবে, মানে ক্লাস 9টাই ভিত, 9টাকেও গুরুত্ব আমাদের অনেকটাই দিতে হবে, তাই তো? আচ্ছা, তো এখন তো ক্লাস 11-এ উঠেছে, সায়েন্সের সাবজেক্টগুলো পড়ছো, আশা করি ভালো লাগছে। তো এখন তো নিশ্চয়ই ফোন ইউজ করা হয়? হ্যাঁ, মোবাইল ফোন ইউজ করা হয়। মোবাইল বলতে আমি খেলা দেখি, বিশেষ করে এটা পড়ার মধ্যে কতটা ডিস্ট্রাকশন আনছে? পড়ার মধ্যে ডিস্ট্রাকশন বলতে না, মানে আমি যে সময়টা মানে পড়া কমপ্লিট হয়ে গেলে যে এখন কমপ্লিট, এখন ফাঁকা সময়, এখন দুপুরে যদি আমি কোথাও কোনো বেরোনোর কথা সেখানে না বেরিয়ে আমি একটু খেলা দেখে নিলাম, একটু ক্রিকেটের ম্যাচ দেখে নিলাম, এভাবেই। এমনি ডিস্ট্রাকশন তেমন কোনো ডিস্ট্রাকশন আসছে না, তাই তো? মানে সেটা নিজেকে মেনটেন করতে হবে, সেটা কমপ্লিটলি নিজের উপর। সেটা ও বললে নয়, যে কোনো স্টুডেন্টকেই কমপ্লিটলি নিজেকে বুঝে নিতে হবে যে আমার পড়ার রুটিন বা পড়ার শিডিউল কোনটা, আর কোন টাইমটা আমি কিভাবে ইউটিলাইজ করব, তাই তো? তো অনেকক্ষণ ধরেই আভাসের সাথে আমরা কথা বললাম, খুব ভালো লাগলো আভাস তোমার সমস্ত কথাগুলো শুনে। তো এটাই চাইবো যে আগামী দিনে তুমি সায়েন্স নিয়ে পড়ছো, যেটা তোমার স্বপ্ন যে ডাক্তার হওয়ার, সেটা যেন ভালোভাবে কমপ্লিট হয়। আর এইভাবেই পড়তে থাকো, কনসিস্টেন্সি ধরে রাখো, কারণ ক্লাস 11টাও কিন্তু 12-এর রেজাল্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যেন আবারও আভাসের কাছে আসতে পারি যে 12-এ আভাস র্যাঙ্ক করেছে, সেটা যেন আমরা
শুনতে পাই, তো আমাদেরও খুব ভালো লাগবে। তো তাহলে আজকে তোমরা নিশ্চয়ই জানতে পারলে, তো তুমি শেষ স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলে যাও, যে কয়েকটা কি পয়েন্টস যেগুলো দিয়ে তারা ভালো র্যাঙ্ক করতে পারে বা ভালো একটা রেজাল্ট আনতে পারবে। আমি বলবো মাধ্যমিকে মানে ওয়েস্ট বেঙ্গলে টপ 10-এ হওয়ার জন্য ক্লাস 10-এর স্টুডেন্টরা যদি মানে কিছু স্পেসিফিক পয়েন্ট যদি সারা বছর মেনে চলে কনসিস্টেন্সি সহ, তাহলে তাদের র্যাঙ্ক করার চান্স আমার মনে হয় 90 থেকে 95% বেড়ে যাবে। প্রথমত সেগুলো হচ্ছে রোজকার কাজ রোজকার করা, মানে পড়া বাদ দিয়ে যে সময়টায় পড়া সেখানে আমি একটু অন্য কাজ করে নিলাম বা কোথাও একটু বেরিয়ে এলাম, সেগুলো একদম করলে চলবে না। মানে যতটা সম্ভব সেগুলো নিজে থেকে অ্যাভয়েড করতে হবে। এর উপরেই কঠিন জিনিসকে রপ্ত করা ক্লাস 10 থেকেই শিখতে হবে, কারণ এটা যদি না হয়, কারণ মাধ্যমিকের স্তরটাও আমি বলবো না খুবই সহজ, কিন্তু তাও যদি কঠিন জিনিসকে ক্লাস 10 থেকে রপ্ত না করা হয়, তাহলে 11-এ গিয়ে সেটা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। তখন মানে সায়েন্সের প্রতি একটা অনাগ্রহ চলে আসবে। তো এটা আসতে দিলে একদমই হবে না। যে কোনো সাবজেক্ট সবসময় কঠিনের ওপর বেশি জোর দিতে হবে, কারণ কঠিনটা পারলে যে কোনো সহজ, মিডিয়াম, তো আরও বেশি কঠিন সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করা সম্ভব হবে। এটাই, আর কিছুই না। আর কনসিস্টেন্সি তো বললাম, ওটাই একদম মেন পয়েন্ট। হ্যাঁ, তাহলে প্রত্যেককে বলবো, এই যে কথাগুলো তোমরা নিশ্চয়ই শুনলে, যে কনসিস্টেন্সি তোমাদের মেনটেন করতে হবে এবং তার সাথে প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু গুরুত্ব দিতে হবে, আর হার্ড ওয়ার্কের পাশাপাশি কিন্তু স্মার্ট ওয়ার্কও তোমাদের করতে হবে। তো এইভাবেই প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদেরকে এইভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে, তাহলেও কিন্তু তোমরাও এরকম রেজাল্ট করতে পারবে। তো আজকে আবাসের সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। তো এরকম একটা পর্বে আবারও তোমাদের নতুন একটা পর্বে নতুন একটা জিনিস তোমরা দেখতে পাবে। তো থ্যাংক ইউ প্রত্যেককে।